ইতিহাস যারা ভালোবাসেন, ঘুরতে যারা ভালোবাসেন, তাদের জন্য একটি আদর্শ ডেস্টিনেশন হলো কোচবিহার। এই সাজানো গোছানো শহর পেয়েছে সিটি অফ বিউটিরও তকমা। এখানে আছে সুবিশাল রাজবাড়ি, রাজা রানীর রোমাঞ্চকর কাহিনী, অতীতের নস্টালজিয়া সব পাবেন এখানে। ফেলে আসা যুগের স্মৃতি আজও বেঁচে আছে কোচবিহারের আনাচে কানাচে। রয়েছে প্রাণের ঠাকুর মদনমোহন, রয়েছে নানান দিঘি, রয়েছে রাজ আমলের অনেক কিছু। তারই সব কিছু থাকবে এই ছোট্ট একটি ভিডিওতে। আর চাইলে আপনিও আসতে পারেন, ছুটির কোনো এক সময়ে ঘুরে যান আমাদের এই সুন্দর রাজার শহরটিকে। এই ইতিহাস সমৃদ্ধ কোচবিহারের সেরা 5টি দর্শনীয় স্থান নিয়েই আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন শুরু করা যাক। আমার এই তালিকার 1 নম্বরে রয়েছে কোচবিহারের প্রথম ও প্রধান আকর্ষণ কোচবিহারের রাজবাড়ি। মহারাজা নৃপেন্দ্রনারায়ণের রাজত্বকালে 1887 সালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এটি নির্মাণ করা হয়েছিল। আগে এই রাজবাড়িটির নাম ছিল ভিক্টর জুবলি প্যালেস। রাজবাড়িতে টিকিট কেটে ঢুকতে হয় আর খোলা থাকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। রাজবাড়িতে ঢোকার সময় ব্যাগ বা কোনো জলের বোতল নিয়ে ঢোকা নিষেধ। আজকে দেখো চলে এসেছে কোচবিহার রাজবাড়ির পুরো ইতিহাস তোমাদের জানাবো আর পুরোটা ঘুরে দেখাবো। এই দেখো টিকিট আমি কেটে নিয়েছি আর টিকিট কাউন্টারে ভিডিও করা নিষেধ, তো সেজন্য আমি কিন্তু টিকিট কাউন্টারের এন্ট্রিটা তোমাদের দেখাতে পারলাম না। তো রাজার সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব, রাজ আমলের কী কী ছিল আর রাজার ইতিহাসে কিছুটা জানানোর চেষ্টা করব। রাজবাড়িটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। তো চলো স্টার্ট করি আমরা। এই ঐতিহাসিক শহর কোচবিহার ভ্রমণকালে যদি রাজবাড়ি ভ্রমণ না হয় তাহলে কোচবিহার ঘোরায় অসম্পূর্ণ থেকে যায়। তাই যারা কোচবিহারে আসবেন তারা অবশ্যই কোচবিহারের রাজবাড়ি ঘুরে যাবেন। প্রাসাদের প্রবেশপথে টিকিট চেকিং করে সবার প্রথমে চলে আসবেন দরবার হলে। রোমের সেন্ট পিটার গির্জার অনুকরণে এই দরবার হলটি তৈরি করা হয়েছিল। দরবার হলের ঠিক ওপরে রয়েছে 5টি বড় বড় আকৃতির গম্বুজ আর মাঝখানে শোভা পাচ্ছে একটি সুন্দর বড় ঝাড়বাতি। আর দরবার হলের চারপাশে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর রাজপরিবারের নানান ছবি। এরপর আমরা চলে আসলাম রাজবাড়ির আরেকটি কক্ষশালায়। সেখানে রয়েছে রাজার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, তাদের ব্যবহৃত কাপ, গ্লাস, এছাড়া ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত কিছু বস্তু। এছাড়া রয়েছে মেডেল বা তাদের ব্যবহৃত কিছু সুন্দর কারুকার্য করা চামচ। এই ভিউটা আমি নিয়েছি ঠিক দোতলা থেকে। এত সুন্দরভাবে সাজানো হয়েছে, নানা গাছপালার সমাহারে যেন এখান থেকে আরো স্পষ্ট হয়ে উঠেছে। রাজবাড়ির বিভিন্ন রুমগুলির মধ্যে বিলিয়ার্ড রুমটি দর্শকদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে আর সেই রুমটির চারপাশে রয়েছে রাজা রানীর খুব সুন্দর সুন্দর ছবি। তারপরে চলে এলাম পাশের আরেকটি রুমে। সেখানে রয়েছে রাজাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেমন পিস্তল, হলস্টার, রাইফেল, শর্টগান, প্রচুর গোলা বারুদ, ঢাল, তরোয়াল প্রভৃতি। তবে হ্যাঁ, রাজবাড়ির যদি আরও ডিটেলস ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার এই চ্যানেলেই পুরো ডিটেলস ভিডিও তোমরা কিন্তু দেখতে পারবে, চাইলে দেখে আসতে পারো। আমার এই তালিকার 2 নম্বরে রেখেছি
কোচবিহারের মদনমোহন বাড়ি, প্রাণের ঠাকুর মদনমোহন। আর আমরা কোচবিহারবাসীরা যে কোনো অনুষ্ঠানেই আমরা কিন্তু মদনমোহন ঠাকুরকে দর্শন করতে চলে আসি এই মদনমোহন বাড়িতে। সব রকম অনুষ্ঠানেই প্রচণ্ড ভিড় হয় এই মদনমোহন বাড়িতে। বিশেষ করে রাস উৎসব আমাদের এই মদনমোহন ঠাকুরকে কেন্দ্র করেই শুরু হয়। আর কোচবিহারের এই রাসমেলা উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা। কোচবিহারবাসীর কাছে এই মেলা সত্যি একটা গর্বের বিষয়। দুর্গাপূজার পরেই কোচবিহারের সবচেয়ে বড় উৎসবই হলো কোচবিহার রাসমেলা। প্রতি বছর রাস পূর্ণিমা থেকে এই মেলার সূচনা হয়। নর্মালি ইংরেজিতে নভেম্বর মাস পড়ে। প্রায় 15 দিন ধরে চলে এই মেলা। প্রতি বছর ডিএম স্যার এই রাসচক্র ঘুরিয়েই কিন্তু রাসমেলার শুভ উদ্বোধন করেন। আর যারা ভাবছেন কোচবিহার আসবেন, তারা যদি এই রাসমেলার সময়টা আসেন, তাহলে কোচবিহার শহরটাকে আরও অনেক বেশি উপভোগ করতে পারবেন। রাসমেলার সময় আমাদের এই মদনমোহন বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়। চারপাশে নানা রকম মূর্তি দিয়ে নানা রকম লাইটিংয়ের ব্যবস্থা করে খুব সুন্দরভাবে সাজানো হয় এই মদনমোহন মন্দির। আর তোমরা যে রাসমেলার ভিডিওটি দেখতে পাচ্ছ, সেটা একদম মেলার প্রথম দিন। দেখতেই পাচ্ছ প্রথম দিনই কি পরিমাণ ভিড় ঠেলে আমাদের এই রাসচক্র ঘোরাতে হয়। এরপর এই তালিকার 3 নম্বরে রয়েছে কোচবিহারের নরনারায়ণ পার্ক। দেখতেই পাচ্ছ আমি কিন্তু টিকিট কেটে সোজা গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আর টিকিটের মূল্য হচ্ছে সবার জন্য 20 টাকা, বাচ্চাদের জন্য 5 থেকে 12 বছরের জন্য 10 টাকা করে। 5-এর নিচে বাচ্চাদের কোনো রকম টিকিট লাগছে না। এই পার্কটি বর্তমানে পশ্চিমবঙ্গের বন বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এই পার্কটি খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো গোছানো হয়েছে। সঙ্গে রয়েছে বাচ্চাদের সুন্দর খেলার উদ্যান, নানা রকম দোলনা, স্লিপার, আরও অনেক কিছু। সঙ্গে রয়েছে অনেক বসার জায়গা। এই পার্কে আরেকটি মূল আকর্ষণ হলো, বিশেষ করে বাচ্চাদের মূল আকর্ষণ হলো টয় ট্রেন, যেখানে কিন্তু ছোট এবং বড়রা সবাই ওঠে। প্রচণ্ড ভিড় হয় এই টয় ট্রেনে। পার্কের ভিতরে রয়েছে সুন্দর একটা দিঘি, সেখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর এটা হলো আমাদের টয় ট্রেনের স্টেশন, যেখানে টিকিট কেটে আমাদের ট্রেনে উঠতে হয়। আর এই দেখো কি সুন্দর একটা ঘর, এখানে কিন্তু প্রচুর খরগোশরা রয়েছে। আর জলের ভিতরে রয়েছে দেখো কচ্ছপ এবং অনেক মাছও রয়েছে, যেগুলো আমার এই মোবাইলের ছোট্ট ক্যামেরায় আসছে না। এখানে যে সুন্দর হাতিগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু এখানে সুন্দর করে গাছ কেটে কেটে বানানো হয়েছে। এছাড়া অনেক গাছই খুব সুন্দর করে সাজানো হয়েছে পার্কটিকে। সাথে রয়েছে সুন্দর সুন্দর ছাউনি দেওয়া বসার জায়গা, যেখানে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে বিশ্রাম নিতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এই নরনারায়ণ পার্কের প্রতিষ্ঠাতা নৃপেন্দ্র নারায়ণের একটি আবক্ষ মূর্তি। আর তার পাশে রয়েছে দেখো কত বড় বড় করে সুন্দর করে লেখা NN পার্ক। এটা কিন্তু সেলফি প্রেমীদের কাছে ভীষণ আকর্ষণীয় একটা জায়গা। আর NN পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এরপর আমার এই তালিকার 4 নম্বরে রয়েছে শ্রী শ্রী মধুপুর ধাম ছত্র। আর এই মন্দিরটি 1600 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল শ্রী শ্রী আচার্য শঙ্করদেবের সম্মানে। চলো তাহলে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। মূল যে দ্বারটা সেটা কিন্তু বন্ধ থাকে, সাইড দিয়ে কিন্তু একটা যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে। আর অনেকটা এরিয়া জুড়ে এই মধুপুর ছত্র, অনেক কীর্তনের জায়গা আছে, অনেক বাগান আছে, অনেক থাকার ব্যবস্থা আছে। সবটাই ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো।
এই স্থানেই আচার্য শঙ্করদেব এবং মাতুলদেব দেহত্যাগ করেছিলেন। তৎকালীন মহারাজা নরনারায়ণের অনুরোধেই আচার্য শঙ্করদেব এখান থেকে ধর্মযোজনা শুরু করেছিলেন। এই দেখতে পাচ্ছ আচার্য শঙ্করদেবের একটি স্মৃতিস্তম্ভ কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই মধুপুর ছত্র বৈষ্ণব ধর্মাবলম্বী বিশেষ করে অসমীয়া জাতির কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আমি এখন তোমাদের মন্দিরটার চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো। তবে মন্দিরের গেটটা বন্ধ আছে এই মুহূর্তে, কারণ পুজো হয়ে গেছে, তাই গেটটা বন্ধ আছে। তাই ওখানে ভেতরের একদম ভেতরের দৃশ্য কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মন্দিরের ঠিক সামনে কি সুন্দর হাতের কাজ আর কি সুন্দর চিত্রকলার নিদর্শন। চারপাশটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর গাছ এবং ফুল গাছে সাজানো। আর এটা হচ্ছে কীর্তন ঘর। তবে হ্যাঁ, সরস্বতী পুজোর সময় মূলত এখানে প্রচণ্ড ভিড় হয়, একটা বড় মেলার মতো হয়, যেখানে প্রচুর দর্শনার্থী, প্রচুর লোকের ভিড় এই সরস্বতী পুজোর সময় দেখা যায়। এই দেখো, এখানে একজন লোকাল লোকের কাছ থেকে আমি কিন্তু পুজোর টাইমটা জেনে নিলাম। মূলত পুজো দুবারই হয়, সকাল 8টায় একবার আর 6টায় একবার। হয়ে গেছে আপনাদের? থাকবেন এখানে? কতক্ষণ লাগে যেতে? কতক্ষণ লাগবে, কত টাইম লাগে এখান থেকে যেতে? লাগে 5 ঘন্টা লাগে যাবে। 5 ঘন্টা? ও, রিজার্ভ গাড়িতে করে এসেছেন। দেখতেই পারলে আমি যাদের সাথে কথা বললাম তারা কিন্তু এসেছে আসাম থেকে। আসলে এই মন্দিরে প্রচুর লোকের সমাবেশ হয়, তার মধ্যে কিন্তু আসামের প্রচুর লোক এখানে আসে। আসামের দর্শনার্থীদের কাছে এটা একটা পবিত্র ধর্মস্থান। এই তালিকার 5 নম্বরে রয়েছে কোচবিহারের অতি প্রাচীন ঐতিহ্যবাহী বানেশ্বরের শিব মন্দির। শোনা যায় তৎকালীন কোচবিহারের রাজা নরনারায়ণ এই মন্দিরটি নির্মাণ করেন। ধবধবে সাদা এই মন্দিরটি সত্যি সবার দৃষ্টি আকর্ষণ করে। শিব মন্দিরের পাশাপাশি আরও অনেক কিন্তু ঠাকুরের মন্দির এখানে রয়েছে, তা তোমরা ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দেখতে পারবে। তবে এই মন্দিরে সারা বছরই কিন্তু ভিড় থাকে। মূলত ভিড় হয় শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে কিন্তু বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো দিতে হয়। আর মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছ একটা বড় দিঘি। এখানে দেখো সুন্দর ফোয়ারারও ব্যবস্থা আছে ছোট্ট। আর এখানে রয়েছে অনেক ছোট বড় কচ্ছপ, যাদেরকে আমরা কোচবিহারবাসী মোহন নামেই চিনি। পাশে রয়েছে আমাদের নন্দী মহারাজ, যাকে দেখো সবাই কিন্তু পুজো করছে। আর কিছু দুর্লভ দৃশ্য যেটা মন্দিরের ভেতরে আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভূগর্ভের ভেতরে এই মন্দির, যেখানে কিন্তু পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন ধরে দাঁড়াতে হয় আমাদের। আর বহু দূর থেকে প্রচুর দর্শনার্থী এই মন্দির দর্শন করার জন্য আসে। এই দৃশ্য কিন্তু সত্যি দুর্লভ, যেটা আমি তোমাদের সামনে ক্যামেরা বন্দি করছি। এখানে শুধু পুজো নয়, এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আর এই মন্দিরে পুজো দিতে হলে তোমরা কিন্তু মন্দিরের সামনেই সব কিছু পেয়ে যাবে। ফুল, বেলপাতা, ফল, যা যা লাগবে তোমাদের সব কিছু কিন্তু তোমরা রেডিমেড একদম ঠিক মন্দিরের সামনেই পেয়ে যাবে। যাই হোক, এই ছিল কোচবিহারের সেরা 5টি দর্শনীয় স্থান। যদিও এটা আমার মতামতের উপর ভিত্তি করে বানানো। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।